আসসালামু আলাইকুম। আমার নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান। আমার পিতার নাম মরহুম শরাফত আলী মাস্টার। আমার মায়ের নাম মরহুমা অমৃতা জান বিবি। আমার দেশের বাড়ির ঠিকানা মাদারীপুর জেলার অন্তর্গত শিবচর থানায় ২য় খণ্ড ২ নম্বর মালেরকান্দি গ্রাম। আমার জন্ম তারিখ ১৯৫৫ সালের ২রা জুলাই। আমি আমার এই গ্রামে আমার নানা বাড়িতে জন্মগ্রহণ করেছি, যদিও আমার দাদা বাড়িও একই গ্রামে। খুব ছোটবেলা থেকেই আমি একটুখানি ডেসপারেট ছিলাম আর কি, যেটাকে বলা হয় নতুনের কিছু সন্ধানে, নতুন কিছু পাওয়ার জন্য আমি আগ্রহান্বিত হতাম সবসময়। তো যাই হোক, আমার ছাত্র জীবনের কালা থাকা অবস্থায় আমি সবসময় চেষ্টা করতাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা, প্রতিবাদ করা। এটা ছিল আমার একটা স্বভাব ধর্ম। আমি বঙ্গবন্ধুর যখন ১৯৬৯ সালে এই ৬ দফা আন্দোলন করেন, তখনই এই রাজনীতিতে আমি তখন ছাত্র অবস্থায়, নবম শ্রেণীর ছাত্র, তখন বড় ভাইদের ডাকে আমি আমার শিবচরের যে নন্দকুমার বহুমুখী বিদ্যালয়ে পড়াশোনা করতাম। সেখান থেকে আমার বাজারে আমরা ওইখানটায়, যদিও প্রত্যন্ত অঞ্চল গ্রাম তখন, এখন সেটা উপজেলা সদর হয়েছে, তখন ওটা দেড়গুলির একটা বাজার ছিল মাত্র। অত বর্তমানে যেমন একটা উন্নত কিছু তেমন কিছু ছিল না। তথাপিও আমরা ওইখানে মিছিল মিটিং করতাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে। বঙ্গবন্ধু তখন হয়েছেন, উনি আমাদের সেই ৬৯ সালে ৬ দফা আন্দোলনের পরে আমাদের এলাকায় এসেছিলেন হাতিরবাগান মাঠে। আমি তখন তাকে দেখার জন্য সেখানে গিয়েছিলাম, এবং যাওয়ার পরে আমি সৌভাগ্যবশত পড়ে গিয়েছি রাস্তার সাইডে। বঙ্গবন্ধু নিজে এসে তাকে দেখার জন্য আমাকে তার নিজে হাতে আমাকে তুলে ধরেছিলেন। সেদিনের কথা আজও বলতে পারিনি। যা হোক, এভাবেই ৬৯-এর গণঅভ্যুত্থান, অভ্যুত্থান, ৭০-এর নির্বাচনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। এরপর মুক্তিযুদ্ধের ডাক এলো ৭ই মার্চ। সেই ৭ই মার্চ ডাক আসার পরে আমি তখন সেই ৭ই মার্চের পরে আমাদের এলাকায় যে সমস্ত আমাদের সিনিয়র ভাইরা ছিলেন, আমার আত্মীয় স্বজন যারা ছিল আমার আশেপাশে, তারা, আমি বয়সে একটু ছোট এবং স্বাস্থ্যগতভাবে তাদের থেকে একটু দুর্বল থাকা অবস্থায় ও তাদের সমকক্ষ পড়াশোনা, সম ক্লাসেই পড়াশোনা করতাম। তা আমার সহযোদ্ধা ছিলেন, আমার ওইখানকার সহযোদ্ধা তখন তারা হননি। আমার সিনিয়র ছিলেন আমার মামা দুদু মিয়া, আমার চাচা ছিলেন দলিলউদ্দিন আহমেদ। এরপর আমার বড় ভাই একজন ছিলেন পার্শ্ববর্তী ফুফাতো ভাই মফিজউদ্দিন আহমেদ। এনারা সকলে মিলে আমরা তখন ৭ই মার্চের ভাষণের পরে, যখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন ২৫ মার্চ ২৬শে মার্চ রাত্রি, তখন আমরা ২৫ মার্চ রাত্রি ১২টার এক পরে আমরা এখানে শোনার পরে আমাদের এলাকায় আমাদের শফি কাকা ছিলেন এক্স আর্মি পার্সন, ওনার নেতৃত্বে আমরা স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এবং সেটা কিভাবে, বাঁশের লাঠি দিয়ে স্কুলের মাঠে, আমাদের ৩য় খণ্ড ২ নম্বর মালেরকান্দি ফ্রি প্রাইমারি স্কুলের মাঠে আমরা তখন ওখানে বাঁশের লাঠি দিয়ে ট্রেনিং করতাম। তো স্বাস্থ্যগত কারণে এবং ছোট দেখা যেত বয়সে, সেই জন্য আমাকে তারা প্রাধান্য একটু কমই দিতেন। যাই হোক, মুক্তিযুদ্ধের প্রারম্ভে তখন ওইখানকার ওনারা মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। নিয়ে আমার অগোচরেই আমাকে ছোট ভেবে তারা, সত্যিকার অর্থে যেটা সত্য কথা, তারা আমাকে রেখে চলে গেলেন। আমি খুব মর্মাহত হয়েছিলাম। আমার মাও আমাকে তাদের সাথে নেওয়ার জন্য অনুরোধ করা সত্ত্বেও আমার সেই মামা, ভাই কিংবা চাচা, তারা কেউ আমাকে সাথে নেয়নি, একাই ফেলে গিয়েছিলেন। তারা যুদ্ধে চলে গেলেন। এটা এপ্রিলের দিকের ঘটনা, মার্চের পরে এপ্রিলের প্রথম সপ্তাহের ঘটনা। ওনারা চলে গেলেন প্রথম ব্যাচ আমাদের গ্রামের থেকে। আমি তখন খুব মর্মাহত হলাম। যদিও এই ইন্ধন মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য আমি পেয়েছিলাম আমাদের বরহামগঞ্জ ডিগ্রি কলেজে একটা বাজার থেকে আসার সময়, যে মুক্তিযুদ্ধে যোগ দিন। আমি একটু আগেই বলেছি যে আমার এই যে প্রকৃতপক্ষে যে অন্যায়ের প্রতি প্রতিরোধ, অর্থাৎ বঙ্গবন্ধুর এই ৭০ নির্বাচন আমরা যে বিজয়ী হলাম, এবং বিজয়ী হওয়ার পরে এই যে ক্ষমতা আমাদেরকে দিচ্ছে না, এটা আমরা অহরহ আমাদের গ্রামে বসে আমরা খবর পেতাম। এবং ঢাকা থেকে যারা আসতেন পায়ে হেঁটে সেই ২৬শে মার্চের পরে, সেই সমস্ত দুর্দর্শ স্মৃতিগুলো আমরা চোখের সামনে দেখেছি। আমাদের এলাকার লোকেরা তাদেরকে খাদ্য পানীয় দিয়ে সাহায্য করছে, বিভিন্ন আহত যারা হয়েছে, অর্থাৎ হেঁটে এসেছে, পাও ফুলে গেছে, তাদের চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি আমাদের ওই সমস্ত এলাকার লোকেরা করতেন। যাই হোক, পরবর্তী সময় মুক্তিযুদ্ধে যাওয়ার যখন আমাকে নিলেন না, আমি খুব মর্মাহত হলাম। এবং আমি আমার সমকক্ষের কয়েকজন বন্ধু নিয়ে আমরা সেখানে আরেকটা দল আমি নিজেই দায়িত্ব নিয়ে গঠন করি।
যদিও আমার বয়স তখন 14 বছর মাত্র। সেই কিশোর বয়সেই আমার বন্ধু ছিলেন একজন জামাল, দাদন, আনোয়ার, দবির উদ্দিন। এদেরকে নিয়ে আমি একটা নতুন করে দল গঠন করি এবং আমার তখন কুতুবপুরে ওখানে একটা জায়গা আছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম, সোনামিয়া মাতবরের কান্দি বলা হয়। ওই সোনামিয়া মাতবরের কান্দিতে আমাদের মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া হতো তার তত্ত্বাবধানে, তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন, সোনামিয়া মাতবরের ছেলে চাঁদ মিয়া মাতব্বর। এই ভদ্রলোক তখন মুক্তিযুদ্ধে আমাদের গাইড করতেন এবং এখান থেকে তার নেতৃত্বেই এখানে মুক্তিযুদ্ধে যাওয়ার সমস্ত ব্যবস্থা তিনি গ্রহণ করতেন তার তত্ত্বাবধানে। এবং সেখানে হাতেম ছাড় করে আমার এক স্যার ছিলেন। আমরা আমাকে যখন নিলেন নাম, তখন তাদের সাথে স্যারের সাথে যোগাযোগ করলাম আমার ওই দল নিয়ে। স্যার বললেন অত্যন্ত উত্তম প্রস্তাব, তুমি তোমার দল নিয়ে 2-4 দিন পরে আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে পাঠাবার সার্বিক ব্যবস্থা করব। খুব সুন্দরভাবে উনি আমাকে সেই ব্যবস্থা নিলেন। আমি 4-3 দিন পর যোগাযোগ করার পরে বললেন আমাকে যে 2 দিন পরে একটা নৌকা যাবে, তুমি তোমার দল নিয়ে চলে আসো। তা দুর্ভাগ্যজনক আমার সাথে কেউ গেলেন না। দাদন এবং আনোয়ার এই 2 জন আমার সাথে সহকর্মী হয়ে আমার সাথে সেই নৌকায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন। আমি আমার মাকে বলে, যে আমার অর্থনৈতিক অবস্থা তখন ভালো ছিল না আমার বাবার এবং মায়ের, তো টাকা পয়সা তারা দিতে পারবে না তখন, কিন্তু তারপর আমাকে যেতে হবে। আমি আমার ঘরে সংরক্ষিত আমার চাচার কিছু ভুসিমাল যেটাকে বলা হয়, যেমন ধনিয়া, মরিচ, কিংবা কালো জিরা, এই ধরনের কিছু মাল আমার চাচা ব্যবসা করতে সংরক্ষণ করেছিলেন। আমি সেখান থেকে 5 কেজি পরিমাণ, আজকে কেজি বলা, তখন শের বলা হতো, 500 পরিমাণ কালো জিরা ওখান থেকে নিলাম আর কি, চুরি করে নিলাম। নিয়ে একটা লুঙ্গির মধ্যে গাঁট বেঁধে আমি সেটাকে সরিয়ে রাখলাম এবং সন্ধ্যার পরে সুনির্দিষ্ট জায়গা মতো আমাদের বলা ছিল সেখানে আমি চলে গেলাম ওই 2 বন্ধুদের নিয়ে। তা সন্ধ্যার পরে আমরা সেই সোনামিয়া মাতবরের বাড়িতে সেখানে পৌঁছালাম। পৌঁছাবার পরে সেখান থেকে নৌকা যাত্রা শুরু হলো। আমরা সেখানে নৌকার পাটাতনের নিচে আমাদের যে ছিল ওইখানে আমাদের লুকিয়ে রাখা হলো। বলা হলো যে এখান থেকে কেউ বের হতে পারবে না। আমরা ওইখানে লুকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে আমার বাবাও সেখানে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আমি তার সাথে ভয় আর দেখা করিনি, যদি আমাকে ফেরত নিয়ে যায় এই শর্তে। আমরা দিনভর রাতভর নৌকা বেয়ে পদ্মা নদী, মেঘনা নদী দিয়ে আমাদের সেই নৌকা চললো। কোথায় যাচ্ছে আমাদের সেটা জানার ক্ষমতা ছিল, নৌকা আমাদের গাইড ছিল, তারাই নিয়ে যাবে, এই ছিল আমাদের যাত্রা। সেই যাত্রায় ইলেটগঞ্জ নামক একটা বাজার ছিল, এটা সম্ভবত চাঁদপুর যে জেলা আছে সেই চাঁদপুর জেলার ভিতরে। এইখানে এই চাঁদপুর জেলায় এখানে ইলেটগঞ্জ বাজারে হানিফের বাবার হাড়ি পাতিলের দোকান ছিল, সেই দোকান ছিল আমাদের সুনির্দিষ্ট একটা জায়গা। ওইখানে নিয়ে যাওয়ার পরে আমরা সেখানে পৌঁছলাম। নেমে হাঁটাহাঁটি করার পরে সন্ধ্যার পরে রাত্র রইলাম সেখানে। ভোর খবর এসে পড়লো যে না, রাস্তা ভালো নয়, অর্থাৎ যাওয়া যাবে না, এটা গ্রিন সিগন্যাল লাগবে তখন সিএমবি রোড পার হওয়ার জন্য, ভারতে যাওয়ার জন্য। অর্থাৎ ওইখানকার রাস্তা যদি পরিষ্কার হয় তাহলে আমরা নদী রাস্তা পার হয়ে ওভার যেতে পারবো। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের জন্য সিগন্যাল আসলো যে না, রাস্তা ভালো না, তোমরা যেতে পারবে না, পুনরায় ফিরে যাও তোমাদের যার যা এলাকায়। এখন আপাতত পাকিস্তানিদের যাতায়াত খুব বেশি, অর্থাৎ তোমরা এখন চলে যাও, পরবর্তীতে তোমাদের ডাক দিলে তোমরা আবার এসো। তা আমাদের নৌকাতে 3টা নৌকা সেখানে 3 দিক থেকে আমরা এসেছিলাম। তা আসার পরে 3টে নৌকার সমস্ত লোকে আবার নৌকা উঠে গেল, আমিও উঠে গেলাম যে আবার ফিরে চলে আসবো। কিন্তু আমার মনের ভিতরে একটা দুঃসহ যন্ত্রণা বোধ সৃষ্টি হতে লাগলো যে এখান থেকে ফিরে গেলে আমি আর বোধহয় এত পর্যন্ত আসতে পারবো না, আর মুক্তিযুদ্ধ যোগদান করা আমার পক্ষে সম্ভব হবে না। তেমনি সময়ে সকলের নৌকা ছেড়ে দিয়েছে, আমি কোনো কথা কাউকে না বলে, এমনকি আমার পাশের যে 2 বন্ধু ছিল তাদেরকে না বলেও আমার সেই কালিজিরার পোটলা পাটলি এবং ছোট একটা ব্যাগ ছিল, আমার সাথে 2টো কাপড় চোপড়ের, এই নিয়ে লাফ দিয়ে আমি পড়ে গেলাম। তা পড়ে যেয়ে আমি নৌকা থেকে নামার পর আর সবাই হই হট্টগোল আরম্ভ করে দিল যে তুমি কোথায় যাচ্ছ? আমি না, আমি আর ফিরে যাবো না, তোমরা যাও। অনেকে আমাকে অনেক রকম ডাকাডাকি করলো, কিন্তু তারা যখন সুনিদ্র মনোভাব দেখলো আমার যে না, আমি যাবোই, থাকবোই না তাদের সাথে, নৌকায় আর ফেরত গেলাম না, আমি থেকে গেলাম। সারাদিন ওইখানে লুকিয়ে রইলাম। সন্ধ্যার পরে সেই হানিফের বাবার সাথে দেখা করলাম। তাই সে তো আমাকে দেখে আশ্চর্য। শুধু আমি না, আমার সাথে আরো 2 জন 2 নৌকা থেকে যারা এসেছিল, তাদের একজন নাম হলো হালিম, আরেকজন নাম রাজ্জাক। এদের বাড়িও আমাদের শিবচর এলাকায়। কিন্তু আমরা 3 জন হয়ে সন্ধ্যার পর তার সাথে দেখা করে, সে তো মহা আশ্চর্য, বলো কি ব্যাপার, তোমরা যাওনি কেন? আমরা বললাম যে না, আমরা ফিরে যাবো না, যখন না আমাদের নতুন করে সিগন্যাল আসবে, যতদিন না আসবে ততদিন আমরা থেকে যাবো এখানে। সে তো মহা আশ্চর্য এবং আমার আকুতি দেখে সে খুব মুগ্ধ হলেন
এবং আমাকে তার নিজ বাড়িতে রাখলেন, অন্য দুজনকে অন্য বাড়িতে। 2 দিন পরে সেখানে আর্মির যেটা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা নৌকা আসলো, যারা ইস্ট পাকিস্তান আর্মি থেকে স্কাডার্ড হয়ে ফিরে এসেছে এবং ওই নৌকা ভারতের উদ্দেশ্যে যাচ্ছে এবং তারা রাস্তায় একটা অপারেশনও করে এসেছে পাকিস্তানিদের বিরুদ্ধে। এই নৌকায় তারা আসার পরে বলল যে যদি কেউ এখান থেকে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য থেকে থাকে তাদের আমাদের নৌকা দিতে পারে। তখন আমাদের 3 জনকে ওই নৌকায় চড়িয়ে দেওয়া হলো। সত্য কথা বলতে একটা কথা না বললেই নয়, হানিফের মা আমাকে মাতৃ সমতুল্য যেটা কি সাহায্য সহযোগিতা এবং স্নেহ আদর করে আমাদের 3 দিন রেখেছিলেন, তার প্রতি আমি কৃতজ্ঞ। এখন হয়তো সে বেঁচে নেই, কিন্তু তারপরও তার সেই মমতা আমি আজও ভুলতে পারিনি। হানিফের বাবার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, তারাও হয়তো বেঁচে নেই আজকে, দীর্ঘ 50 বছর আগের ঘটনা। তা সেখান থেকে আমরা ওই ভারতের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় কংসনগর একটা জায়গায়, সেখানে একদিন অবস্থান করা হলো। পরের দিন আবার নৌকা করে আমরা সেই অন্ধকারের মধ্যে দূর থেকে পাকিস্তানি সৈনিকরা ওই ট্রেসার বুলেট ফায়ার করতেছে, আমরা এর মাঝ দিয়েই এড়িয়ে বেরিয়ে আমরা সেই একসময় ভারতের উদ্দেশ্যে সকালবেলায় পৌঁছে গেলাম। তা যাওয়ার পর সেখানে আমাদেরকে ওই মাঝি বললো, আপনারা ভারতে পৌঁছে গেছেন, তো আপনারা এখন যেতে পারেন। আপনাদের সামনেও একটা ক্যাম্প আছে, ইন্ডিয়ান ক্যাম্প, ওখানে মুক্তিযোদ্ধাদেরকে রাখা হয় যারা আসছে তাদেরকে। এটার নাম হলো বক্সনগর ইয়ুথ ক্যাম্প। তা আমরা ওই আর্মির ভাইয়েরা আমাদেরকে সাথে নিয়ে তাদের অস্ত্রগুলো সহকারে সেই ক্যাম্পের কাছাকাছি গেলেন, আমাকে সেই ইয়ুথ ক্যাম্পে পৌঁছে দিলেন। ইয়ুথ ক্যাম্পে পৌঁছে যাওয়ার পরে সেখানে হাবিলদার মেজর আমাদেরকে ডাকলেন। ডাকার পরে আমাদের 3 জনের নাম এন্ট্রি করলেন, দেখলেন এবং আমাদের নাম এন্ট্রি করে আমরা সেখানে মাসিকদারের মতো রইলাম। তা একটা কথা না বললেই নয়, সেখানে মোতাহার ভাই ছিলেন, আরো তারা, দাদন, তারপরে আপনার গিয়াস, এরা ছিল আগের থেকে, আর আমরা 3 জন এখানে যে পৌঁছলাম। এই বক্সনগর ইয়ুথ ক্যাম্পে আমাদের শিবচরের গ্রুপটা আলাদা করে দেওয়া হলো। তা 1.5 মাসের ভিতরে মোতাহার ভাই অত্যন্ত সচেষ্ট হয়ে তিনি আমাদের প্রশিক্ষণে নিয়ে যাওয়া, ওখানেও কিছু প্রশিক্ষণ হয়েছে আমাদের বক্সনগর ইয়ুথ ক্যাম্পে। সেটা খুব নর্মাল এবং খুব সামান্য রাইফেল খোলা জোড়া কি অ্যাটেনশন স্ট্যান্ডার্ড এইগুলো শেখানো হলো। এর মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হলো উম্পিনগর। সেই এক বিশাল যাত্রা। এখান থেকে কংগ্রেস ভবন, যেটা ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, সেখান থেকে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সিলেকশন করা হতো। তাদের সুনির্দিষ্ট তালিকার ভিত্তিতেই আমাদের প্রশিক্ষণে যাওয়ার ব্যবস্থা করা হতো। তা আমাদেরকে সেই কংগ্রেস ভবন মোতাহার ভাইয়ের নেতৃত্বে আমরা গেলাম। তখন ভারতের একটা নিয়ম ছিল যে ভারতের যে একটা গাড়ি ছিল D3 অ্যারো, এটা সামরিক বাহিনীর একটা গাড়ি। আমরা যদি রাস্তায় কেউ কোনো শরণার্থী সেখানে হাত উঠাতাম, তাহলে তারা আমাদেরকে সাহায্য করতো এবং সেখানে নিয়ে যেত বিনা পয়সায়। তা আমাদের কোনো এক সময় আমাদের ক্যাম্পে থেকে আমরা বিদায় নিয়ে সেই আবার প্রশিক্ষণ সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। অত্যন্ত বিদায় এবং বিধুর মনোভাব নিয়ে আমাদের স্যারেরা আমাদেরকে বিদায় দিলেন। খুব কষ্ট করেছি আমরা বক্সনগর ইয়ুথ ক্যাম্পে থাকার জন্য। আমাদের কোনো ব্যবস্থা ছিল না। কয়েকটা ব্যারাক ছিল, যেখানে বাতাস এদিক দিয়ে যেত ওদিক দিয়ে আসতো। আমরা ইট মাথায় দিয়ে ঘুমাতাম, লুঙ্গি বিছিয়ে গামছা মাথার তলে দিয়ে আমরা সেখানে দিনরাত পাস করেছি। মশা পিঁপড়া, দিনের বেলা খাবারের খুব কষ্ট ছিল, বাথরুম মোটেই ছিল না। আমরা লম্বা করে যে আপনার ওই কি বলে ড্রেন করে, সেই ড্রেনের উপরে পাতা দিয়ে আমরা বাথরুম করতাম। পাশাপাশি একজন বাথরুম করলে আরেকজনকে দেখা যেত। প্রস্রাবখানার খুব দুর্গন্ধ ছিল। খাওয়ার জন্য দিনের বেলা শুধু সকালবেলা একটা রুটি, 1 মগ চা, দুপুরে 2টো রুটি আর ডাল, 3টে রুটি ডাল, আর রাত্রিবেলায় 4টা ভাত দেওয়া হতো। এইভাবে কষ্ট করে গোসল করার কোনো জায়গা ছিল না। শুধুমাত্র এমন একটা জায়গা ছিল নিচে পাহাড়ের থেকে, যেখানে সমস্তটাই লাল পানি ছিল, কমলিলতায় ঘেরা। সেখানে আমরা সপ্তাহে 1 দিন কি 2 দিন গোসল করতে পারতাম। তাও দিলে সমস্ত শরীর আমাদের খুজলি পাশায় 1-1.5 মাসের ভিতরে ভরে গিয়েছিল। যাই হোক, সেখান থেকে আমরা উম্পিনগরের উদ্দেশ্যে যখন আগরতলায় গেলাম, আগরতলা থেকে আমাদের সারা রাত ভরে সেই ট্রাকে উঠানো হলো। তবে একটা কথা, যখন আগরতলায় গেলাম তখন আমাদের মাঠের মধ্যে রেখে যখন মোতাহার ভাই আমাদের জন্য গেলেন কংগ্রেস ভবনের ভিতরে, সেইখানে আমাদেরকে রেখে গেলেন। ভারতের যে ভাইয়েরা ছিল, তারা তাদের যুবক যুবতী কিংবা রাস্তায় পথিকরা আমাদের দিকে এমনভাবে একটা সহানুভূতির দৃষ্টিতে তাকাতো যে সত্যিকার অর্থে দেশের জন্য, মায়ের মাতৃভূমির জন্য, মায়ের ইজ্জত রক্ষার জন্য এই সমস্ত যুবক ছেলেরা তাদের পিতা মাতাকে ত্যাগ করে, স্বদেশকে ত্যাগ করে যুদ্ধ করার নিমিত্তে এই ভারতের মাটিতে এসেছে। এই যে আমাদের প্রতি সহানুভূতি, তাদের দৃষ্টি, আমরা সেটা উপলব্ধি করতে পারতাম। তারা অনেক সহযোগিতা আমাদের তখন করেছে, সেটা সত্য কথা। ভারত সহযোগিতা না করলে আমাদের পক্ষে যুদ্ধ, ট্রেনিং, অস্ত্র প্রশিক্ষণ এগুলো পাওয়া সত্যি দুষ্কর ছিল।
আজকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই ভারতবাসীদের প্রতি, ভারতের তৎকালীন সরকারের প্রতি, সেনাবাহিনীদের প্রতি, যারা আমাদেরকে এইরকম সহযোগিতা করেছেন। যাক, আমরা এগিয়ে যাচ্ছি। দেখা গেল এরপরে আমাদের সারা রাত সেই মনে করো যে মুরগি যেভাবে খাঁচার ভিতর রাখা হয়, এইভাবে খাঁচার মধ্যে রেখে আমাদেরকে সেই গাড়ির ভিতরে, আর্মি ট্রাকের ভিতরে করে রাত ভর ঘো ঘো পো পো করে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমাদের জেনে নামানো হলো যেখানে, তখন আমরা ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি। তা যে দেখলাম লালমাটির পাহাড়, ছন, গাছপালা, জঙ্গল এলাকা, সেখানে কেউ নেই। তা কিছুক্ষণ আমরা নামার পরে কেউ কেউ যার যার মতো আমরা বাজে যেটুকু দরকার রিল্যাক্স নিয়ে আমাদের একটু এগিয়ে নিয়ে যাওয়া হলো। দেখা গেলো ইন্ডিয়ান সামরিক বাহিনীর লোকেরা টেবিলের উপরে নাস্তা সাজিয়ে বসেছে, সবজি আর তাদের ভাষায় বলা হয় পুরি, এক ধরনের রুটি যেটাকে তেলে ভেজে দেওয়া হয়। আমাদের জন্য, প্রত্যেকের জন্য দুটো করে রুটি, এক মগ চা আর সেই সবজি দেওয়া হলো। মনে হলো পৃথিবীর বেস্টের খাবার পেলাম তখন ওই অবস্থায়, ক্লান্ত অবস্থায়। যা হোক, কিছুক্ষণ পরে আমাদেরকে মনে করলাম আবার বোধহয় যাত্রা শুরু হবে, কিন্তু না, আমাদেরকে পায়ে হাঁটিয়ে ওই লাল রাস্তার পাহাড়ি মোড় দিয়ে নিয়ে যাওয়া হলো উম্পিনগর। সেই উম্পিনগরের ভিতরে যাওয়ার পরে আমরা সেই টেনশনটা মনে হলো আমার মনে হয়েছিল যে হ্যাঁ, আমাদের আগে একটা ব্যাস এখান থেকে পার হয়ে গেছে। যার জন্য ক্যাম্পটা অত্যন্ত সুসজ্জিত ছিল এবং সামরিক বাহিনীর, ইন্ডিয়ান সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সেখানে অত্যন্ত খুবই ভালো একটা ক্যাম্প, যেখানে আমাদের গোসলের ব্যবস্থা ছিল, বাথরুমের ব্যবস্থা ছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সবকিছুই পরিপূর্ণভাবে করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের তো কোনো পোশাক ছিল না। আমরা লুঙ্গি পরে, আমাদের মাল কাঁসা দিয়ে গামছা বেঁধে আমাদের পরক্ষণ আমাদেরকে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল। সৌভাগ্যক্রমে আমার যে সেকশনের ওস্তাদ ছিলেন, তিনি ছিলেন একজন বাঙালি, রামবাবু তার নাম ছিল, সশ্রদ্ধা তার প্রতি। সেই ওস্তাদ আমাদেরকে প্রশিক্ষণ করেন। আমরা সেখানে দীর্ঘায়িত করবো না, প্রায় 21 দিন প্রশিক্ষণ নিলাম। সেখানে অল কাইন্ডস অফ স্মল আর্মস, আমাদের রাইফেল, 303, Mark 4 রাইফেল, SMG, LMG, 7.62 SLR, তারপরে কি বলে 32 হ্যান্ড গ্রেনেডস, এরপরে আমাদের টুইন্স মর্টার পর্যন্ত আমরা সেখানে ফায়ার করেছি। আর এরপরে রেইড, অ্যাম্বুশ, কিভাবে শত্রুকে আমরা হিট করব, রান করব, এইগুলো প্রশিক্ষণ, কঠোর প্রশিক্ষণ সেখানে আমাদের দিতে হয়েছে। আর ডিসিপ্লিনও ছিল সেই রকম, কঠোর ডিসিপ্লিনের মধ্যে আমাদের প্রশিক্ষণ নিতে হয়েছে। আমি একটা সত্য কথা না বললেই নয় যে আমাদের তাঁবুর পাশে আমাদের ঘটি দেওয়া হয়েছিল, একটা মগ দেওয়া হয়েছিল গোসল খাওয়ার জন্য। এক ঘটিতেই আমরা বাথরুমে যেতাম, ওই ঘটিতেই পানি খেতাম। একটা প্লেট দেওয়া হয়েছিল শুধুমাত্র, সেই প্লেটে আমরা যা যার খানা খেতাম। আর এইভাবে আমাদের দিন চলতো। আমাদের রুমের পাশেই একটা প্রসাবখানা করে দেয়। প্রসাবখানাটা আধুনিক প্রসাবখানা, বাঁশের চৌকে কাইটে সেটাকে মাটির ভিতরে দেওয়া হয়েছে। ওখানে প্রসাব করলে প্রসাবটা নিচে চলে যায় এবং সম্পূর্ণ ঢাকা অবস্থায় থাকতো। যাই হোক, সেই প্রসাবখানায় দুর্ভাগ্যক্রমে আমাদের সমস্ত বাঙালি ছেলেরা, আমরা তো অত শৃঙ্খলাবদ্ধ লোক না, তা কে যেন ওই প্রসাবখানায় যে পায়খানা করে দিয়েছে। পরবর্তী সময় সকালবেলা ফলিনের সময় যখন আমরা ফলিন হয়েছি, তখন স্যারের কাছে নালিশ গেল যে প্রসাবখানায় পায়খানা করেছে। তখন স্যারে তো সবাইকে ডেকে ফলিন করে বলে পুরা প্লাটুনকে, কে করো সেই কাজ, যে করো সে নিজে এটাকে পরিষ্কার করো। কিন্তু এই অপমান বোধ কেউ নিতে চাইল না যে সে এই কাজটা করেছে। ফলে কি হবে, সামরিক বাহিনীর নিয়ম হলো একজন অপরাধ করলে সবাই সেই দায় নিতে হবে। তাই আমাদেরকেও সেদিন সেই দায় নিতে হয়েছিল এবং সকলকে অনেক কঠোর পরিশ্রম করার পরেও যখন কেউ স্বীকার করলো না, আমরা এক এক জায়গায় পড়ে আসি, আমাদের হ্যান্ডস ডাউন, দৌড়, লাফ ইত্যাদি যত ধরনের সাজা আছে সমস্ত সাজাগুলো আমরা ভোগ করলাম। পরে স্যার এসে সেই প্রসাবখানার পাশে আমাদের দাঁড় করেন এবং বললেন, তোমাদের আঙ্গুল দিয়ে ওইটাকে নিয়ে আসতে হবে, বাম হাতের আঙ্গুল দিয়ে তোমরা ওই পায়খানা সবাই আসলাম, সবার আঙ্গুলকে আমরা চেক করবো। তা স্যার সেদিনকে আমাদেরকে সেইভাবে করে তিনি সেই পায়খানা ঠিকই সাফ করেছেন। আমরা সেখানে একটা ডিসিপ্লিন শিখেছিলাম যে সামরিক বাহিনীর প্রশিক্ষণ কত কঠোর হতে পারে। যাই হোক, দীর্ঘ 21 দিন প্রশিক্ষণের পরে, ফায়ারিং হওয়ার পরে অত্যন্ত সশ্রদ্ধ চিত্তে তারা আমাদের হাসি মুখে বিদায় দিলেন। আমরা নতুন ক্যাম্পের উদ্দেশ্যে সেখান থেকে রওনা হলাম। সেই ক্যাম্পটা আমাদের হেডকোয়ার্টার ছিল। এটা ছিল 2 নম্বর সেক্টর হেডকোয়ার্টার, মেলাঘর, যেখানে সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের পরে সংরক্ষণ করা হতো আগামী অপারেশনের জন্য। সেটা হলো সদর দপ্তর, মেলাঘর। আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হলো সমস্ত গাড়িতে করে, আগের মতো করে, নতুন জায়গা, চতুর্দিকে নিচু নিচু টিলা পাহাড়, লাল, চতুর্দিকে বড় বড় সেগুন গাছ, বড় বড় গাছ, সেখানে ক্যাম্প করে তাঁবু দিয়ে ব্যারাক করে। আমাদের পাশে আবার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রশিক্ষণ হতো, যারা সরাসরি আর্মিতে ভর্তি হতেন। আমরা ছিলাম FF,
হ্যাঁ, তা আমাদেরকে সেখানে রাখা হলো এবং আগামীতে প্রায় নভেম্বর হয়ে গেছে এর মধ্যে। কারণ যুদ্ধকালীন সময়টার মধ্যে আমাদের প্রশিক্ষণ নেওয়া এক কথা, আর অপারেশনে অংশ নেওয়া এক কথা। ইচ্ছে করলেই প্রশিক্ষণ নেওয়ার পরেই একজন সৈনিক যুদ্ধ করতে একা একা রাইফেল নিয়ে চলে যেতে পারে না, তাকে সময় দিতে হয় এবং তার একজন বৈধ কমান্ডারের অধীনে তাদের আইন মেনে কানুন মেনে যুদ্ধে যেতে হয়। যাই হোক, একটা সময় আমাদের সেই সময় আসলো। আমরা এখানেও এরপর আর খাওয়া দাওয়া, বক্সনগর থেকে আসার পরে খাওয়া দাওয়া আমাদের আর তেমন কষ্ট হয়নি। আমরা কিছু কাপড় চোপড় মেলা ঘরে আসার পরে পেয়েছিলাম, কিছু পায়জামাগুলো ছিল ডোরা ডোরা এক ধরনের কাপড় ইন্ডিয়ান যেগুলো, সেগুলো কিছু পায়জামা কম্বল এগুলো আমরা কিছু পেলাম। আমাদের খাওয়ার জন্য মেস্টিম দেওয়া হয়েছিল, আমরা থাকতাম। আমরা তখন এখানে আসার পরে কোম্পানিতে ভাগ করা হলো, কোনোটা ফরিদপুর কোম্পানি, কোনোটা নোয়াখালী কোম্পানি, এইভাবে কোম্পানি। আমি ছিলাম 950 ফরিদপুর কোম্পানিতে। এই কোম্পানিটা আমাদের ফরিদপুরের যত লোক ছিলাম আমরা, ফরিদপুর জেলা, তৎকালীন ফরিদপুর জেলা, তাদেরকে সন্নিবেশিত করা হয়েছিল একসাথে। তার মধ্যে থেকে যারা বিলো দ্য 16 অর্থাৎ 16 বছরের নিচে যারা আমরা ছিলাম, এদেরকে দিয়ে একটা গ্রুপ করা হলো, বিশ্ব গ্রুপ। এদের কাজ ছিল গোয়েন্দাগিরি কাজ করবে, অস্ত্র সংরক্ষণ করবে, তারপরে বিভিন্ন খাদ্য রসদ এরা এখানে সংরক্ষণ করবে যুদ্ধের মাঠে, এদের এই কাজ। আমরা এইভাবে প্রস্তুত হলাম। আমি সেই 17 জন নিয়ে যে বিশ্ব প্লাটুন করা হলো, আমরা ছিলাম অত্যন্ত স্নেহভাজন একটা প্লাটুন ওই 950 কোম্পানির। আমাদের তখন সেক্টর হেডকোয়ার্টারে আমাদের কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ সাহেব। চলে যাওয়ার পরে কর্নেল শওকত আলী সাহেব, যিনি পরবর্তীতে মাদারপুরে উনি নড়িয়ার লোক, উনি স্পিকার হয়েছিলেন, উনি ছিলেন আমার সেক্টর কমান্ডার। আমাদের গ্রুপ কমান্ডার করা হলো হিরু কাঞ্চনকে। হিরু ছিলেন আমাদের কোম্পানির কমান্ডার। কোম্পানির টোয়াইসে ছিলেন আমাদের কাঞ্চন ভাই, উনি ডাক্তার ছিলেন এবং MBBS তখন 3rd ইয়ারের ছাত্র ছিলেন। তা ওনারা মোটামুটি আমাদের কোম্পানি গ্রুপ করতেন। আমরা বিভিন্ন প্লাটুন ছিল, আমাদের আব্দুল হকের প্লাটুন, তারপরে সাত্তার ভাই প্লাটুন। তা আমাদের এই প্লাটুনের আমরা 17 জন যারা ছিলাম বিশ্ব প্লাটুন, আমরা এইভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হলাম। একটা সময় তখন ডিসেম্বরের প্রায় মাঝামাঝির সময়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে 5-7 তারিখের দিকে আমাদের প্রস্তুত করা হলো। বলা হলো যে তোমাদের সামনে বাংলাদেশে ঢুকতে হবে এবং তোমরা প্রস্তুত হও। আমরা সেই মোতাবেক প্রস্তুত হলাম। আমাদের যার যার অস্ত্রপাতি, নতুন নতুন অস্ত্র আসলো। আমার ভাগে একটা SMG, যেটাকে বলা হয় সাবমেশিন গান, এবং এটার প্রায় 90 রাউন্ড গুলি দেওয়া হলো, 3টে ম্যাগাজিন দেওয়া হলো, আর সমস্ত অস্ত্রের দায়িত্বগুলো আমাকে দেওয়া হলো যে এই অস্ত্রগুলো সংরক্ষণের জন্য নেওয়া হবে। অথচ একা নয়, সকলকে আমাদের এগুলো নিয়ে যেতে হয়েছে। অতিরিক্ত অস্ত্র যেগুলো, সেগুলো আমার দায়িত্বেই ছিল। এভাবে আমরা চললাম হাতিমারা দিয়েই আমরা এগিয়ে চললাম, বাংলাদেশের উদ্দেশ্যে পার হয়ে আসলাম। রাস্তায় আস্তে আস্তে আমাদের তখন যুদ্ধ চলছে আর কি। তখন ভারত আমাদের স্বীকৃতি দিয়েছে। এটা প্রায় 8 তারিখে আমরা তখন যুদ্ধে এগিয়ে আসলাম। এই জায়গাটার নাম ছিল চান্দিনা, কুমিল্লা জেলা চান্দিনা। এখানে আমরা জেনারেল জ্যাকব সাহেব ছিলেন তখনকার এই ট্রুপসের এই মিত্র বাহিনী এবং আমাদের গ্রুপের 950 কোম্পানির কমান্ডার ইনচার্জ। তা ওনার যে একটা দলিল বেরোচ্ছে, সেখানে উনি বলেছেন প্রায় 1500-এর মতো পাকিস্তানি এখানে আমরা সারেন্ডার করেছিলাম সেই যুদ্ধে। সেখানে একটা প্রচন্ড যুদ্ধ হয়, সেখানে ভারতীয় সেনাবাহিনীর অনেক লোক মারা যায়, আমাদেরও এখানে মোটামুটি অনেক ইনজুরি হয়েছে। আমরাও সেখানে সেই যুদ্ধে সরাসরি প্রচুর ফায়ার হয়েছে, অনেক গোলাগুলি হয়েছে, পিছন থেকে ইন্ডিয়ান আর্মি কভার ফায়ার দিয়েছে। মোট কথা সম্মুখ জ্বলতে যা বোঝা যায়। এর আগের মুক্তিযোদ্ধারা আমাদের বাংলাদেশের মধ্যে যারা প্রবেশ করেছে, তারা যুদ্ধ করেছে একরকম, সেটা হলো তারা স্থানীয় পর্যায়ে গিয়ে বিভিন্ন রাজাকার ক্যাম্প কিংবা মনে করেন যে কোনো মুক্তিযুদ্ধের বিরোধী কোনো শান্তি কমিটির লোকদেরকে আক্রমণ করা, তাদেরকে ধরা মারা, এই ধরনের অপারেশন। কিন্তু সম্মুখ যুদ্ধ, যেটাকে ফ্রন্ট ফাইট বলা হয়, এগেইনস্ট দ্য এনিমি, আমরা সেই পাকিস্তানি সশস্ত্র পাকিস্তানের বিরুদ্ধে সামনাসামনি যুদ্ধ যেটাকে বলা হয়, সেই যুদ্ধ করেছি। সেখানে প্রচুর গোলাগুলি হয়েছে, মানুষ হত্যা হয়েছে এবং ইন্ডিয়ান আর্মি প্রচুর, তাদের লাশ প্রচুর গিয়েছে। তারই মধ্যে আমি একটা সৌভাগ্যক্রমে আমি এক পাকিস্তান আর্মির একজন মেজরের একটা অস্ত্র, সে যখন পরাজয় হচ্ছে তখন ফেলে দিয়েছিল, সেই অস্ত্রটাকে আমি সাহসিকতার সাথে, আমি মরেও যেতে পারতাম, কিন্তু আমি সেখান থেকে সেই অস্ত্রটাকে তুলে এনেছিলাম, এবং এটা আমার কাছে সংরক্ষণ করি। যুদ্ধের পরে আমাদের যখন যুদ্ধটা শেষ হলো 1.5 দিন পরে, তখন পাকিস্তানের প্রায় 1350 জন পাকিস্তানি সেখানে সারেন্ডার করলো। এদেরকে রাখা হলো একটা ক্যাম্পে, স্কুল এবং একটা ওয়াপ্তা বিল্ডিং এর মধ্যে, সেই চান্দিনা শহরের মধ্যেই।
সেখানে আমাকেও ডিউটি দেওয়া হলো, যে ওই ডিউটিতে আমিও ছিলাম এবং আমার কাছে ওইখানে একটা রাজাকার ওয়েনে একজন দিয়েছিল। কিন্তু আসলে আমি যখন তার কাছে সেই রাজাকারকে, স্থানীয় জনগণ দিয়েছিল এ রাজাকার, কিন্তু তাকে বেঁধে যখন আমার কাছে আনা হলো, সত্যি কথা আমি তখন তার দিকে তাকিয়ে দেখলাম রাজাকারের বলতে যে প্রতিচ্ছবি বোঝায়, কারণ আমি তো সামরিক বাহিনীর প্রশিক্ষণ পেয়ে আসছি, আমার সাধারণ জ্ঞান ছিল, আমার কাছে মনে হলো না যে এর প্রকৃতপক্ষে কোনো রাজাকার হতে পারে। যাই হোক, তাকে জিজ্ঞাসাবাদ সে বললো যে আমি ওইখানে রান্না বাড়ার কাজ করতাম, আমি বাবুর্চি ছিলাম, আর আমি এক মায়ের এক সন্তান, আমি ইচ্ছাকৃতভাবে যাইনি, আমাকে জোর করে সেখানে নিয়েছে। তা আমার তার কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হলো এবং পরবর্তী সময়ে আমরা কমান্ডারের নির্দেশে তাকে যেভাবে রিলিজ করে ছেড়ে দিয়েছিলাম, এই জন্য যে তার সে প্রকৃতপক্ষে দোষী বলে তাকে মনে হয়নি। এই কারণে প্রকৃত রাজাকার হলে হয়তো অন্যবা আমরা ব্যবস্থা নিতে পারতাম। যাই হোক, যুদ্ধ ওখান থেকে শেষ। আমি সেখান থেকে আমরা হিরু কাঞ্চন ভাইয়েদের নেতৃত্বে আমরা আবার নতুন করে রওনা দিলাম। নতুন করে রওনা দেওয়ার পরে আমাদের ঘাসি নৌকা করা হলো। একটা কথা এখানে না বললেই নয়, মুক্তিযুদ্ধের শেষ প্রান্ত কিন্তু এইটা। এখন প্রায় মনে করেন 12 তারিখে, 8 তারিখে, 9 তারিখে যুদ্ধ হলো। 12 তারিখে আমরা আরেকটা যুদ্ধ আমাদের হলো আমাদের সাথে, সেটা হলো দাউদকান্দিতে। সেখানেও প্রায় আমরা বেশ কিছু, প্রায় মোর ওভার দেন 250-র মতো আমরা পাকিস্তানিদেরকে সারেন্ডার করাতে পারলাম। আর বাকি আমরা আবার নতুন করে রওনা হলাম বাংলাদেশের ভিতরে আমাদের যাওয়ার জন্য। তাই একটা কথা মনে রাখতে বলা উচিত যে আমাদের এখানে যখন আমরা রওনা দিয়েছিলাম, তখন আমাদের হিরু কাঞ্চন গ্রুপকে বলা হয়েছিল যে আমাদের আসার সময় কিছু টাকা দেওয়া হতো ওখান থেকে, কিছু মুদ্রা, যাতে করে আমরা বাংলাদেশের অভ্যন্তরে আসলে ঠিকমতো কোনো সমস্যা না হয়। কিন্তু এই টাকাটা তখন আমাদের দেওয়া হয়েছিল না। না দেওয়ার কারণে তখন বলা হয় তোমরা 2 দিন দেরি করে যাও, কিন্তু আমাদের কমান্ডাররা বললেন যে না, আমরা এখন আর দেরি করবো না, আমরা চলে যাবো, টাকা পয়সা আমাদের খুব দরকার নেই। তারপরে কিছু টাকা দিয়েছিলেন, যেটা খুব সামান্য। এই টাকা নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা অন্তকন্দল শুরু হয়েছিল। আর সেখানে কিছু মুক্তিযোদ্ধারা আমাদের বিরুদ্ধে আচরণ করলো, তারা বুঝে হোক না বুঝে হোক কমান্ডারের বিরুদ্ধে আচরণ করলো তারা, এবং মনে মনে তারা একটা গ্রুপ তৈরি করে ফেললো এখানে, এই ফরিদপুর 950 কোম্পানির। তাই সেটা আমাদের অগোচরে ছিল না। তা আমি কিন্তু আমার সাথে সবসময় আমার যে সবচেয়ে শ্রদ্ধা ভাই, বড় ভাই, যে না হলে আমি মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা হতে পারতাম না, সেই মোতাহার ভাই, মাদারপুরের আমাদের মাতবরচরের মোতাহার ভাই আমাদের সঙ্গী, উনি অত্যন্ত সুন্দরভাবে আমাকে সেই কাজটা, ওনার সাথে আমি সবসময় যাব। উনি আমাকে একবার বলেছিলেন যে হাবিব দেখো, হয়তো বা একটা সমস্যার সামনে আসতে পারে, কিন্তু আমি তখন বুঝতে পারিনি এমন একটা মরণপণ সমস্যা আমাদের সামনে আসতেছে। সত্যি কথা বলতে কি, মুক্তিযোদ্ধায় যে মুক্তিযোদ্ধা কর্তৃক আক্রান্ত হতে পারে, এই কথাটা আমরা কখনোই আনতে পারিনি। যাই হোক, আমরা রওনা দিলাম সেখান থেকে সুরেশ্বরের উদ্দেশ্যে পদ্মা নদী দিয়ে। এত বড় যুদ্ধ করে আমরা বিজয় লাভ করে সামনে এগিয়ে যাচ্ছি। এরই মধ্যেই আমরা আমাদের নৌকাটাকে বসে পড়ে গেল রাস্তায়, সেটা হলো নড়িয়া সুরেশ্বরের কাছাকাছি। কি অ্যাম্বুশ! চতুর্দিক থেকে দেখলাম আমাদের ঘেরাও করে রেখেছে, ব্যাংকার করে, অর্থাৎ পূর্ব পরিকল্পিতভাবে আমাদেরকে সেখানে সারেন্ডার করাবার ব্যবস্থা করা হয়েছে। তা আমরা সেখানে আমাদের ফায়ার করে বলা হলো যে আমরাও মুক্তিযোদ্ধা, আপনারা মুক্তিযোদ্ধা, দেশ এখন স্বাধীনের প্রারম্ভে। তা আপনারা তখন 15 তারিখ এবং 16 তারিখ সকাল অবস্থা, এই অবস্থার মধ্যে, অর্থাৎ স্বাধীনতা হয়ে গেছে আমরা জানি, পাকিস্তানের একজন সব করেছে, সারেন্ডার করেছে, এবং এই অবস্থার ভিতর ভারত স্বীকৃতি দিয়েছে, নেপাল স্বীকৃতি দিয়েছে, আমরা এখন স্বাধীন রাষ্ট্র। ঠিক সেই দিনে, সেই 16 ডিসেম্বর সকালের সময় আমাদের ঘেরাও করে ফেললো আমাদেরই সহযোদ্ধারা। ঘেরাও করার পরে আমরা তখন এদিক থেকে আমার সাথেই মোতাহার ভাই ছিল এবং খালেক ভাই ছিল আমাদের শিবচর থানার, উনিও কমান্ডার লেভেলের লোক ছিলেন, খালেক মুন্সি। তা ওনারা নেমে গেলেন কি হয়েছে দেখার জন্য। এরপরে ওনাদেরকে আমরা দেখা পাইনি। আমাদের কমান্ডার হিরু ভাই, কাঞ্চন ভাই, এনারা ছিল লঞ্চের ভিতরে, ওইখানে আমাদের অস্ত্র, গোলা বারুদ এবং আমাদের বিস্কিট ছিল। তা আমাদের নিজেদের সহযোদ্ধাদের মধ্যেই যদি মুনাফিকি করা হয় তাহলে কি হতে পারে, সেই মুনাফিকি তারা করেছিল সেদিন, করে সেই ঘেরাও করে হিরু ভাই, কাঞ্চন ভাইকে তারা সরিয়ে নিয়ে গেছিল, আর আমাদেরকে বলা হলো আপনারা আসেন। তাই আসলে কমান্ডার ছাড়া একটা দল ঠিক ভেড়ার মতো হয়ে যায়, অর্থাৎ আদেশ দেওয়ার কোনো লোক যখন থাকে না, তখন সেই গ্রুপ কি করবে সে বুঝে উঠতে পারে না। তখন যে যা বলছে তাই শুনে আমাদেরকে সামনে অগ্রসর করে নিয়ে যাওয়া হলো। আমাদেরকে নিয়ে যাওয়া হলো প্রায় 3 মাইল 3.5 মাইলের মতো জায়গা হাঁটিয়ে একটা চরের ভিতরে একটা জায়গায়, সেটা পুরাতন একটা জমিদার বাড়ি। সেই জমিদারের বাড়ির মধ্যে নিয়ে সবাইকে বলা হলো যে আপনারা ভিতরে যান, ওখানে খাওয়া দাওয়া পাক হচ্ছে। আমরা দেখলাম ঠিকই যেমন একটা প্রিপারেশন তাদের সেখানে আছে, তারা সেখানে খাওয়া দাওয়া প্রস্তুত করতেছে।
তা আমাদের বললো যে আপনারা অস্ত্র জমা দিয়ে আপনারা খাওয়া দাওয়া করেন। তা আমার সহযোদ্ধা যারা আছে তারা সেখানে যারা প্রায় ছিল শিবচরের লোক, অন্যান্য লোকেরা তারা অস্ত্র শস্ত্র জমা দিয়ে খাচ্ছিল। কিন্তু আমাদের শিবচরের লোকগুলোকে, আমি যখন কমান্ডার কেউ ছিল না তখন আমি, আমার সাথে ছিল তারা, দাদন, গিয়াস, আমি এদেরকে বললাম যে মনে হয় আমরা একটা কবজার ভিতরে পড়ে গেছি, মুক্তিযোদ্ধারা আমাদের অস্ত্রগুলো রেখে দিচ্ছে। যদিও এরা মুক্তিযোদ্ধা, কিন্তু এরা আমাদের প্রতি একটা শত্রুত বৈষম্যমূলক আচরণ করে আমাদের অস্ত্রগুলো রেখে দিচ্ছে। তাই তোমরা কেউ অস্ত্র জমা দিও না, যে যে পারো তোমরা সেই অস্ত্র লুকিয়ে বের হয়ে যাও। পরবর্তী সময় এখান থেকে আমরা বের হয়ে আমাদের এত কষ্টের পরে আমরা অস্ত্র ছাড়া ফিরে যাব না। তা যাই হোক, আমার কথা তারা বুঝতে পারলো এবং তারা বিভিন্ন দিক দিয়ে ওই দেওয়ালের উপর দিয়ে, কেউ নিচ দিয়ে তাদের যার যার অস্ত্র, রাইফেল, এসএলআর এবং তাদের যা অস্ত্র ছিল সেগুলোকে তারা ওইখানে ফেলে দিয়ে, বাইরে দিয়ে ঘুরে অস্ত্রগুলো, আমি বললাম ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ শব্দটা হচ্ছে আবরণ করা, শব্দ আবরণ করা। তারা তাদের কেউ ওখানে তখন আখের ক্ষেত ছিল, বিভিন্ন নদীর পাড়ের যে ছিল কি বলে এরকম বড় বড় এক ধরনের ঘাস হয়, সেই ঘাস দিয়ে রাইফেল, তাদের অস্ত্রগুলো তারা লুকিয়ে ফেললো, কেউ মাথায় নিয়ে, কেউ কাঁখে নিয়ে, এইভাবে এগোচ্ছিল। যাই হোক, তারা চলে গেল। তা আমাকে বললো তোমার অস্ত্র কই? আমি বললাম আমার অস্ত্র আমি জমা দিয়ে দিয়েছি। কারণ আমার প্রশিক্ষণ সময় একটা কথা মনে ছিল যে সরল সত্য কথাটি কখনো নিজের বন্ধুর কাছেও বলো না, ভাইয়ের কাছেও বলো না, কারণ বিপদে পড়লে সেও হয়তো বা তোমার থেকে দূরে সরে যেতে পারে। তা আমি তখন এই সত্য কথাটা তার কাছে আর বলিনি। কিন্তু আমি কি করেছিলাম, আমার সেই মেশিন গানটা আমি, আমার যে কম্বল ছিল সেই কম্বলের গাঁটটির ভিতরে আমি সেটাকে ওইভাবে লুকিয়ে, ওটা প্রায় 3 ভাগ ভোল্ট করে ওটা ভিতরে ঢুকিয়ে রাখা যায়। আমার 3টে ম্যাগাজিন এবং আমার সেই অস্ত্রটা, পাশাপাশি আমার যে গুলি ছিল এগুলি লুকিয়ে রেখে এমন একটা জায়গায় আমি লুকিয়ে রাখলাম ওই ক্যাম্পের ভিতরে, এবং সকলের চোখের সামনে কেউ যেন বলতে না পারে যে এটার ভিতরে অস্ত্র আছে। একটা গাঁটটি পড়ে আছে আর কি, যা মূল সদর দরজায় যারা পাহারায় ছিল, ওই আমাদের তখন শত্রুপক্ষের মুক্তিযোদ্ধা, তারা যেন এটা দেখতে পারে। তাই সেইভাবে ওইটা ওখানে রাখা হলো। সবাই কারো লাথি লাগতেছে, কারোর এই লাগতেছে, কারোর ওই লাগতেছে, এইভাবে তারা ওটা কোনো কিছু না এটা। আর আমার বন্ধুরা ভাবলো যে আমি আমার অস্ত্র জমা দিয়ে তারা চলে গেছে। আমি বললাম আমি আসতেছি। তো এইভাবে একটা সময় দেখা গেল যে ক্যাম্পটা নিরিবিলি হয়ে আসছে, যার যার অস্ত্র ওরা রেখে দিয়েছে। আমি একটা কথা না বলেই নয়, আমার প্রথম হাতে করি আমার সেই শিবচর থানায় প্রথম আমি 1969 সালে যখন বঙ্গবন্ধু ডাকে সেখানে গিয়েছিলাম, তখন আমার হাতে যে প্রথম আওয়ামী লীগের পোস্টার ধরিয়ে দিয়েছিল যেই ভদ্রলোক, উনি ছিলেন আমাদের এমএলএ আমজাদ হোসেন উকিল সাহেব। উনি তৎকালীন আমলে বঙ্গবন্ধুর একজন বিশ্বস্ত লোক ছিলেন। এই জন্য বঙ্গবন্ধু তাকে 1970 সালে নির্বাচনে সেখানে নমিনেশন দিয়ে এমএলএ, মেম্বার অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি করেছিলেন। তার হাত থেকে আমাকে পোস্টার দিয়েছে রাজনীতির মাঠে। আমি সেখানে গিয়েছিলাম এবং সেখান থেকে আমি তার হাতে করি। এবং দুঃখজনক সত্য হলো যে আমি তার সেই হাতে নিয়ে, পোস্টার হাতে নিয়ে যখন আমি আমার গ্রামের দেশে চলে গেলাম, সে 70 যুদ্ধের অনেক আগের ঘটনা। তখন রাস্তায় তখন আমাদের প্রতিপক্ষ ছিল জামাতি ইসলামীর, তৎকালীন রেজামি ইসলামীর যে এমএলএ প্রার্থী ছিল, ওনার নাম ছিল হাজী শরীয়তুল্লাহর নাতি হয় সম্ভবত, না ছেলে হয়, ওনার নাম পীর মহসিনুদ্দিন দুদু মিয়া সাহেব। উনি ছিলেন তখনকার প্রতিপক্ষের এমপি। ওনার পোস্টার খেজুর গাছ মার্কা আমি আমাদের গ্রামে যাওয়ার পরে ছিঁড়ে ফেলেছিলাম। সেই কাজ করার জন্য আমাকে বিচার সম্মুখীন হতে হয়েছিল। এবং এরপরে আমি আবার কিছুদিন পরে আমাদের যে প্রাইমারি স্কুলের একটা পতাকা ছিল, পাকিস্তানের পতাকা, সেই পতাকাটা চুরি করেছিলাম এবং যাতে করে পাকিস্তানি পতাকা আর আমাদের স্কুলে উঠতে না পারে। এই জন্য আমাকে বিচারের সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু আমার মা কৌশলে সেই পতাকাটাকে যেভাবে গাইড করে দিয়েছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই পতাকা কিভাবে গাইড করেছেন সেটা বলে যাননি। আমার সেই ব্যস্তবাসিনী মাকে আমি সশ্রদ্ধা জানাই এবং তিনি সেদিন আমাকে বিচারের থেকে বাঁচিয়েছিলেন। আমাদের গ্রামে আমার দাদা অত্যন্ত একক মানুষ ছিলেন, ভদ্রলোক ছিলেন এবং দিন মজুর ছিলেন। আমার বাবাও একজন শিক্ষিত লোক ছিলেন। আমার বাবাকে কষ্ট করে আমার দাদা লেখাপড়া করিয়েছিলেন এবং লেখাপড়া করাবার পরে তিনি এসএসসি পর্যন্ত, তখন এসএসসি না মেট্রিক পর্যন্ত ছিল, মেট্রিক পর্যন্ত পাশ করার পরে, পাশ করেননি, আমার বাবা ফেল করেছিলেন তখন। এবং তিনি এই দৌলতপুর এখানে পাটের কোম্পানিতে চাকরি করতেন। আমি এখানে কৃষ্ণমঞ্চে লেখাপড়া করার পরে 6ষ্ঠ শ্রেণীতে আমি নন্দকুমারে চলে যাই। যাই হোক, এই ছিল আমার তখনকার আমি তখন এই বীরত্বপূর্ণ যুদ্ধের পূর্বে যে বীরত্বতা,
অর্থাৎ গ্রামের ভিতরে অমনি একটা লোক যার বংশ পরিচয় অত্যন্ত দুর্বল, তার নাতি বা তাদের ছেলেরা এই ধরনের পতাকা পুরাণের পতাকা চুরি করার মতো অবস্থা, পাকিস্তানের পতাকা রাষ্ট্রীয় পতাকা যা রাষ্ট্রদ্রোহে সামিল, আজকে বুঝতে পারছি। কিংবা একজন তৎকালীন পাকিস্তানের একজন প্রতিনিধি যিনি মেম্বার অব দ্য ন্যাশনাল অ্যাসেম্বলিতে নির্বাচন করছেন, তার পোস্টার ছিঁড়ে ফেলার মতো সাহস আমি তখন দেখাতে পেরেছিলাম। আমি মনে করি আমার মুক্তিযুদ্ধের পূর্ব থেকেই এটা আমার একটা বীরত্বের অংশ ছিল। যা হোক, আমি পুনরায় ফিরে আসি আমাদের সেই যুদ্ধের মাঠে। সেখান থেকে আমরা ওই অস্ত্র আমি ওইখানে রেখেছিলাম। আমি দুর্ভাগ্যক্রমে কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন, সেই এমপি সাহেব পরবর্তী সময়ে বঙ্গবন্ধু সেই আদর্শচ্যুত হয়ে উনি পাকিস্তানের কাছে সারেন্ডার করেছিলেন এবং ওই ক্যাম্পের মধ্যে তাকে নিয়ে পরবর্তী সময় মুক্তিযোদ্ধারা বন্দী করে রেখেছিলেন, যেখানে আমাদেরকে বন্দী করে নিয়ে যাওয়ার জন্য নেওয়া হয়েছিল সেই ক্যাম্পের মধ্যে। যাই হোক, আমি কিছুক্ষণ ওটা রেখে আমি আর খাইনি, সেখানে খাওয়া আমার আসেনি কিংবা খেতে চাইও নি আমি, কারণ খেতে গেলে অস্ত্রের টিকিট দিতে হয়। এটা ছিল তাদের একটা কৌশল। আমাকে জিজ্ঞেস করার পরে আমি বললাম আমি খেয়েছি এবং অস্ত্রও জমা দিয়েছি, কিন্তু আসলে আমি আমার অস্ত্র ওই গাড়ির ভিতরে রেখেছি। যখন একটা আমাদের সৈনিকদের মধ্যে একটা শিক্ষা ছিল আমার, যে একেবারে ডিউটির শেষ মুহূর্তে যখন শেষ হয় তখন সেন্ট্রি যারা থাকে তারা রিল্যাক্স হয়ে যায়, এ কথাটা আমার মাথায় আমি রেখেছিলাম। এবং তেমনিভাবে যখন এই জিনিসটা আমি দেখলাম যে সেন্ট্রি রিল্যাক্স হয়ে গেছে, অর্থাৎ মানুষজন যাচ্ছে আসছে, অর্থাৎ কারোর প্রতি কোনো বাধা নাই, আর সেন্ট্রিরাও তেমন চেক করছে না। ওই যে যারা আমাদের শত্রুপক্ষের মুক্তিযোদ্ধা, তারা যে সেন্ট্রি ছিল মূল গেটের বাইরে, তারা তখন আর চেক ফেক তেমন কিছু করছে না। আমি এই সুযোগটা গ্রহণ করে আমার সেই কম্বলটা মাথায় করে আমি আস্তে আস্তে বেরিয়ে আসলাম। আমি একটু অভিনয় করলাম, আমি কান্নাকাটি করতে করতে আসতেছি, যাতে করে মনে হয় যে আমি মর্মাহত হয়েছি। হ্যাঁ, তা আসার সময় ওরা বললো কি হচ্ছে ছোট ভাই, কান্নাকাটি করো কেন? আমি বললাম ভাই অস্ত্রপাতি সব রেখে দিলে কান্নাকাটি করতেছি, এই জন্য ভাই আমাদের অস্ত্রটা তো রেখে দেওয়া ঠিক হলো না। পরে বলছে যে চিন্তা করো না, মাদারীপুর যখন অস্ত্র জমা হবে, এখন তো স্বাধীন হয়ে গেছে দেশ, তোমাদেরকে অস্ত্র ফেরত দেওয়া হবে। তা যাই হোক, আমি আসলাম কম্বলের ভিতরে কি, আমি কম্বলের ভিতরে কয়টা কম্বল আছে এই ব্যাগের গাটির ভিতরে কি, আমি বল গাটির ভিতরে কয়টা কম্বল আছে, তোমরা যদি রেখে দিতে চাও রেখে দিতে পারবে। না 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 ছোট ভাই যাও, তোমার কম্বল আমরা রাখবো না। আমি সবার চেয়ে ছোটই ছিলাম, যার জন্য আমাকে তারা আমার একটা স্নেহসুলভ ভাবেই ছেড়ে দিলেন। কিন্তু আমি তো আমার ওই গাটির ভিতরে আমার অস্ত্র ছিল। আমি আস্তে আস্তে আসলাম রাস্তায়। প্রতিমধ্যে আমাদের এলাকার যারা গ্রামের লোকজন ওই এলাকার ছিল, তারা আমার প্রতি অনেকটা, আমাদের প্রতি যারা আমাদের সাথে আসতেছে তাদের প্রতি অনেকটা মানে কি বলবো, আমাদেরকে করতেছিলেন আর কি বলে, লজ্জায় দিচ্ছিলেন যে তোমাদের অস্ত্রপাতি মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযোদ্ধার কাছে সারেন্ডার করে চলে গেলে, এই কথা এইরকম ভাবে আর কি। কিন্তু আমার কাছে তো অস্ত্র আছে, যারা এইগুলো বলছে আমার তখন মনে হচ্ছে যে স্টিং গান বের করে এখনই গুলি করে, কিন্তু সেটা তো সম্ভব না। আমি আস্তে আস্তে আসার পরে একটা নৌকা ছিল, সেখানে ঘাটে বাঁধা আরো নৌকা ছিল, সবাই যার যার এলাকায় চলে যাচ্ছে ওইভাবে, যার যার ওই এখন তো অস্ত্র কারোর কাছে নেই, যার যার গাটি গুটি কাপড় চোপড় ছিল এগুলি নিয়ে ফিরে যাচ্ছে এলাকায়। তা আমি একটা নৌকাকে বললাম যে আমি শিবচর যাবো, আমাকে নিয়ে চলো। তা মাঝি কৌতুকপূর্ণ ভাবে আমাকে দেখে হাসাহাসি করবেন, অস্ত্র ফস্ত্র দিয়ে আসলেন, হ্যাঁ মিয়া এখানে আসছেন। যাই হোক, আমি আর কোনো কথা বললাম না। আমি বললাম কত টাকা, আমি টাকা যা আসেন তাই দেবো, চলেন আমাকে নিয়ে চলুন। কিন্তু আমার দৃষ্টি ছিল, আমার ওই যে চারজন মুক্তিযোদ্ধা আমার সাথে ছিল, রাজ্জাক, তারপর দাদন, গিয়াস, তারা, এরা ছিল। এদেরকে আমি দেখছিলাম ওরা ওইভাবে অস্ত্র করে ক্যামোফ্লেজ কনসেন্ট্রেট করে তারা এগিয়ে আসতেছে ওই খালের পাড় দিয়ে। হ্যাঁ, আমি খুব আমার সাথে তাদের একটা আই